সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। নতুন বই নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান সপ্তম অধ্যায়ে আজকে আমরা কিছু আলোচনা করব। বাংলা অঞ্চল ও বাংলাদেশ, রাজনৈতিক ইতিহাসের বৈচিত্র্যময় গতিপথ। তো যে কোনো বিষয়, যে কোনো সাবজেক্ট পড়ার আগে তোমাদের একটা জিনিস সবসময় মনে রাখতে হবে, যে বিষয়টা আমরা পড়ব, যে কোনো ইতিহাস, যে কোনো সাবজেক্টে পড়ি না কেন, সেটা আমাদের ভালো করে মনোযোগ সহকারে বুঝে পড়তে হবে, যাতে আমরা দু লাইন পড়ি, সেটার জন্য আমার যেন দু লাইনের জন্য আমার একটা নলেজ ইনক্রিজিংটা হয়। তুমি পড়লে ঠিক আছে, বাট সেটা কি করে, অনেকে রিডিং পড়ে যায়, বাট সেটা কেউ বুঝতে পারে না, না বুঝে পড়ে, তো সেটার জন্য কোনো নলেজ ইনক্রিজিং হবে না, বাট কোনো লাভ হবে না। এই জন্য যে কোনো সাবজেক্ট বা যে কোনো বিষয় পড়ার জন্য সর্বপ্রথম তোমাদের ভালো করে বুঝে শুনে পড়তে হবে। কি বলছে, যে বিষয়টা পড়বে ওই বিষয়টা কি বিষয় জানাতে চাইছে, সেই বিষয়টা ভালো করে বোঝার বা রিয়েলাইজ করার ট্রাই করতে হবে। আমরা শুরু করি। প্রাচীন কাল থেকে শুরু করে 1971 সাল পর্যন্ত বাংলা অঞ্চলের রাজনীতি এবং রাজনৈতিক সংস্কৃতি গড়ে ওঠার ইতিহাস অনুসন্ধান করব আজ আমরা। দীর্ঘ এই আলাপের মধ্য দিয়ে অনুধাবন করার চেষ্টা করব কিভাবে রাষ্ট্র নামের রাজনৈতিক প্রতিষ্ঠানটিতে জন্ম হয়েছে, কি ধরনের বিবর্তনের মধ্য দিয়ে তাকে যেতে হয়েছে। আমরা আরও অনুধাবন করব রাষ্ট্র শাসক শ্রেণীর সঙ্গে ইতিহাসের বিভিন্ন কাল পর্বে মানুষের সম্পর্ক কেমন ছিল এবং কি ধরনের প্রতিকূলতা মানুষ জয় করেছে। সাধারণ মানুষের ভেতর থেকে বেরিয়ে এসে সেসব বিপ্লব আর বিদ্রোহে জনমানুষের অনেক নেতাই নেতৃত্ব দিয়েছেন। হাজার বছর গড়ে ওঠা রাজনীতি আর রাজনৈতিক সংস্কৃতিতে তাদের হাত ধরে এসেছে পরিবর্তন। মানুষের সামগ্রিক কল্যাণে নিজেদের জীবন পর্যন্ত তারা বিলিয়ে নানান উত্থান পতন আর ভাঙা গড়ার অভিজ্ঞতাকে সঙ্গে নিয়ে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদয় ঘটেছে। বাংলা অঞ্চলের কয়েক হাজার বৎসরের ইতিহাসের সবচাইতে তাৎপর্যপূর্ণ এবং দৃষ্টান্তমূলক এই ঘটনার যিনি রূপকার, তিনি হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন একমাত্র নেতা যিনি বাংলা অঞ্চলের কাদা-মাটি, নদী-নালা, বিল, হাওরের ভেতর দিয়ে উঠে এসে নেতৃত্ব দিয়েছেন। তার আগে বাংলার ইতিহাসে এই ভূখণ্ড থেকে উঠে আসা আর কোনো নেতা সাধারণ মানুষের মুক্তির জন্য, সকল ধর্মর সকল মানুষের মধ্যে ভালোবাসা ও সম্প্রীতি বজায় রাখার জন্য জীবন বাজি রেখে কাজ করেননি। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার এক অতি সাধারণ পরিবারের সন্তান শেখ মুজিবই সর্বপ্রথম ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের জন্য বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠার নেতৃত্ব দিয়েছেন এবং সফল হয়েছেন। বাংলা অঞ্চলের প্রাচীন জনপদ, রাজনীতির সূচনা। ভারতীয় উপমহাদেশের পূর্বাংশ তথা বাংলা অঞ্চলে আজ থেকে প্রায় ২৫০০ বৎসর আগে ছোট ছোট অনেক ঐতিহাসিক ও ভৌগোলিক পরিচয় গড়ে উঠতে শুরু করে। একক ও ঐক্যবদ্ধ কোনো রাজ্য বাংলা অঞ্চল ছিল না। ক্ষুদ্র ক্ষুদ্র নাম পরিচয়গুলোকে বলা হয় জনপদ এবং ঐতিহাসিক ও ভৌগোলিক একক। জনপদগুলো গড়ে উঠেছিল বাংলায় আর্য ভাষাগোষ্ঠীর মানুষের আগমনের বহু আগেই। প্রাচীনকালে লিখিত বৌদ্ধ সংস্কৃত গ্রন্থগুলো থেকে আমরা যে কটি জনপদের নাম জানতে পারি, তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি পরিচয় সংক্ষেপে জেনে নেওয়া যাক। বাংলা অঞ্চল ও বাংলাদেশ, রাজনৈতিক ইতিহাসের বৈচিত্র্যময় গতিপথ। এখানে একটা মানচিত্র দিয়ে দিয়েছে, একটা বরেন্দ্র, কুন্ড, গৌড়, এখানে জনপদের একটা মানচিত্র সুন্দরভাবে দিয়েছে, বাংলাদেশের মানচিত্রের মতোই দেখতে। বঙ্গ বিষয় সম্পর্কে আমরা ফার্স্ট আমি জানি। বঙ্গ, বঙ্গ নামক কোনো একটি কৌম বা জনগোষ্ঠীর হাত ধরে বঙ্গ জনপদের জন্ম হয়েছিল বলে জানা যায়। এই শব্দের অর্থ জলাভূমি বা কার্পাস তুলা। বঙ্গ শব্দের অর্থ হচ্ছে জলাভূমি বা কার্পাস তুলা। তবে বাংলার মতো জল কাদা জঙ্গলের ভূখণ্ডে মানুষের
টিকে থাকার লড়াইয়ের এই জনগোষ্ঠী বিশেষ যোগ্যতার পরিচয় দিয়েছিল। মহাকবি কালিদাসের লেখা থেকে জানা যায়, নৌযুদ্ধে বঙ্গীয়রা ছিল খুবই দক্ষ। বাংলার জলভিত্তিক সক্রিয় বা বদ্বীপ এলাকা তথা বর্তমান বাংলাদেশের ঢাকা ফরিদপুরের বৃহত্তর এলাকায় প্রাচীন বঙ্গ জনপদ গড়ে উঠেছিল। এর সীমানা কখনো কখনো পশ্চিম দিকেও সম্প্রসারিত হয়েছে। বর্তমান ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশের প্রধান অংশটি অতীতের বিভিন্ন কালপর্বে বঙ্গের আওতাভুক্ত ছিল। পুণ্ড। পুণ্ড বাংলার আরেকটি প্রাচীন জনপদ। পুণ্ড নামের একটি জনগোষ্ঠী থেকে এই জনপদের উৎপত্তি। এই জনপদের কেন্দ্র ছিল পুণ্ডনগর। এই পুণ্ডনগরের ধ্বংসাবশেষ বর্তমানে খুঁজে পাওয়া যাবে বাংলাদেশের ভূখণ্ডে প্রাপ্ত প্রত্নস্থল বগুড়া জেলার মহাস্থানগড়ে। পুণ্ড জনপদের একটি অংশের নাম প্রাচীনকালে বরেন্দ্র বা বরেন্দ্রী হিসাবে ব্যাপক পরিচিতি পেয়েছিল। তোমরা জেনে আনন্দ পাবে যে প্রাচীনকালে এই পুণ্ড শব্দটির অর্থ ছিল ইক্ষু বা আগ। তাহলে প্রাচীনকালে পুণ্ড শব্দের অর্থ ছিল কি? পুণ্ড শব্দের অর্থ ছিল ইক্ষু বা আগ। রাঢ়। রাঢ় জনপদ বাংলা অঞ্চলে পশ্চিম বর্তমান ভারতে পশ্চিমবঙ্গের ভগীরথী নদীর উভয় তীরে এক বিস্তৃত জনপদ হিসাবে ছিল এর অবস্থান। দক্ষিণে সমুদ্র পর্যন্ত এই জনপদ বিস্তৃত ছিল। এর আজ থেকে প্রায় ৩,৫০০ বৎসর পূর্বে তাম্রপ্রস্তর যুগের সূচনা ঘটেছিল। অজয় নদের তীরে পাণ্ডু রাজার ঢিবি নামে পরিচিত স্থানে বাংলার আদি মানুষের সমাজ ও সংস্কৃতি রচনার সর্বপ্রথম নিদর্শন পাওয়া গেছে। আবার রাঢ় এলাকাতে আজ থেকে প্রায় ২,০০০ বছর আগে তাম্রলিপ্তি নামে একটি নৌ এবং সমুদ্র বন্দর গড়ে উঠেছিল। বাংলার সবচেয়ে পুরানো এই বন্দর ধরে বাংলার শস্য, বস্ত্র, সুগন্ধি, মশলা, গ্রিস সহ বর্তমান ইউরোপের নানান স্থানে রপ্তানি হতো। সমতট। সমতট ছিল বাংলার দক্ষিণ পূর্ব অংশের জনপদ। তাহলে দক্ষিণ পূর্ব অংশের জনপদ ছিল কি? সমতট। মেঘনা নদীর তীরে থেকে শুরু করে বর্তমান কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং ভারতের ত্রিপুরা প্রধান অংশ নিয়ে এই জনপদ গড়ে উঠেছিল। আজ থেকে প্রায় ১,৫০০ বছর আগে সুয়ান জাং বা হিউয়েন সাং নামে একজন সৈনিক পর্যটক বাংলায় এসেছিলেন। তার লেখা ভ্রমণ বৃত্তান্ত থেকে আমরা জানতে পারি প্রাচীন সমতট ছিল বৌদ্ধ ধর্মের শিক্ষা। প্রাচীন সমতট ছিল কোন ধর্মের শিক্ষা? বৌদ্ধ ধর্মের শিক্ষা। সংস্কৃতির প্রধান একটি কেন্দ্র। এখানে তিনি অনেক স্থাপনা দেখেছিলেন। এই স্থাপনাগুলোকে বলা হতো বিহার। যেসব স্থাপনা দেখা হয়েছে সেগুলোকে বলা হতো বিহার। বিহারগুলোতে বৌদ্ধ ধর্মের ভিক্ষুকরা বসবাস করতেন, ধর্ম ও জ্ঞান চর্চা করছেন। বাংলার প্রাচীন এই জনপদগুলোর কথা আমরা জানতে পারি প্রধানত বৈদিক সাহিত্য থেকে। বৈদিক সাহিত্য রচিত হয়েছিল আর্য ভাষার মানুষের হাতে। এসব গ্রন্থে বাংলার প্রাচীন জনপদের কথা এলেও খুব সম্মানজনকভাবে আসেনি। অধিকাংশ কেন এই রকম বলা হয়েছে জানো? পণ্ডিতগণ বলে থাকেন প্রায় ২,৫০০ বৎসর পূর্বে যখন আর্য ভাষাগোষ্ঠীর মানুষেরা বাংলা অঞ্চলে প্রবেশ করেছিলেন, তখন এই অঞ্চলে অনেক আগে থেকে যারা বসবাস করেছিলেন তাদের বাধার মুখে তারা পড়েছিলেন। আধিপত্য বিস্তারে এই দ্বন্দ্ব কারণে সেই সময় সংস্কৃত সাহিত্য বাংলা অঞ্চলের মানুষের তুচ্ছ করে দেখানো হয়েছে। যা হোক, আর্যদের মধ্য থেকে একসময় মৌর্য, গুপ্ত প্রভৃতি শক্তিশালী রাজবংশের উত্থান ঘটে। এসব রাজশক্তির হাত ধরে বাংলা আর্য ভাষাগোষ্ঠীর সংস্কৃতি বা বৈদিক সংস্কৃতি প্রবেশ করে। ধীরে ধীরে এইসব জনপদের নগরকেন্দ্রিক মানুষের উপর আর্য ধর্ম ও ভাষা সংস্কৃতি প্রভাব বিস্তার করতে থাকে। বাংলা অঞ্চলে মৌর্য ও গুপ্তদের রাজনীতি ও ক্ষমতা সম্প্রসারণ। মৌর্যদের ওপর
বা মৌর্যদের পর উত্তর ভারতে শক্তিশালী সাম্রাজ্য স্থাপন করেন গুপ্ত বংশের সম্রাটগণ। তাহলে মৌর্যদের পর উত্তর ভারতে শক্তিশালী সাম্রাজ্য স্থাপন করেন কারা? গুপ্ত বংশধর। এই বংশের সম্রাটদের মধ্যে প্রথম চন্দ্রগুপ্ত, সমুদ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত প্রমুখ নাম বিশেষ উল্লেখযোগ্য। তাহলে এর ভিতরে প্রধান যে কয়েকজন ছিল তাদের নাম এখানে সুন্দরভাবে উল্লেখ করে দিয়েছে। মৌর্যদের মতো গুপ্তরাও রাজ্য সম্প্রসারণবাদী নীতিতে বিশ্বাসী ছিলেন। চতুর্থ শতকের মাঝামাঝি সময় সমুদ্রগুপ্ত বাংলা অঞ্চলে সৈন্য অভিযান পরিচালনা করে বঙ্গ, পুণ্ড প্রভৃতি জনপদ নিয়ন্ত্রণ দেন। সমুদ্রগুপ্তের পুত্র দ্বিতীয় চন্দ্রগুপ্ত সময় মেঘনা নদীর পূর্ব তীরে সমতট পর্যন্ত গুপ্তদের আধিপত্য বিস্তৃত হয়েছিল বলে গুপ্তদের বিভিন্ন উৎস হতে জানা যায়। শাসন কাজ পরিচালনার জন্য সাম্রাজ্যের কেন্দ্র থেকে সম্রাট বড় বড় যোদ্ধা এবং সেনাপতিদের পাঠাতেন। উচ্চ পদস্থ এই প্রশাসকেরা বাইরে থেকে এসে বাংলা অঞ্চলে স্থায়ীভাবে বসতি স্থাপন করেন। তাদের পাশাপাশি আসতেন নতুন ধর্ম, সংস্কৃতি আর অনেক বিদ্বান, পুরোহিত, ব্যবসায়ী মানুষজন। রাজ্য বিস্তারের পাশাপাশি নতুন ধর্ম সংস্কৃতি বিস্তারে তারা কাজ করতেন। এভাবে দীর্ঘকাল চলতে থাকে। কোনো এক সময় কেন্দ্রীয় সাম্রাজ্যে গোলযোগ দেখা দিল কিংবা সম্রাট দুর্বল হয়ে পড়ল। বাংলা অঞ্চলে উচ্চপদস্থ সামরিক ব্যক্তিদের অনেকে নিজেদের স্বাধীন ঘোষণা দিয়ে কেন্দ্রের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ফেলতেন। বাংলা অঞ্চলে যেসব রাজার নাম তোমরা পাবে তাদের অধিকাংশ দেখবে বাংলা ভূখণ্ডের সীমানার বাইরে বহুদূর থেকে এ অঞ্চলে প্রবেশ করেছেন। তার মানে কি জানো? তার মানে হচ্ছে বাংলা আদি যে অধিবাসীরা ছিলেন রাজক্ষমতা তাদের হাত ছিল না। তারা ছিলেন সাধারণ, প্রতিকূল প্রকৃতি আর নিজেদের বাঁচিয়ে জীবন ধারণ করাই ছিল তাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বাংলা অঞ্চলে তাই যখনই কোনো রাজ্য প্রতিষ্ঠিত হয় তার নেতৃত্ব দিয়েছেন বাইরের অঞ্চল থেকে আসা কোনো কোনো যোদ্ধা। বাংলা অঞ্চল গুপ্ত পরবর্তীকালীন রাজনৈতিক অবস্থা। ষষ্ঠ শতকের শেষের দিকে উভয় ভারত কেন্দ্রিক গুপ্ত সাম্রাজ্যের পতন হয়। কেন্দ্রীয় সাম্রাজ্যের দুর্বলতার সুযোগে কেন্দ্র থেকে দূরের রাজ্যগুলো তখন আবার স্বাধীন হতে শুরু করে। এই সময় ভারতবর্ষের অন্যান্য অংশের মতো পূর্বাংশ তথা বাংলা অঞ্চলেও ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যসভা বা রাজ্যসত্তা গড়ে ওঠার খবর পাওয়া যায়। বঙ্গ তেমনই একটি রাজ্যসত্তা হিসাবে বিকশিত হয়েছিল। বঙ্গ রাজ্যের উত্থান হয়েছিল গোপচন্দ্র নামে একজন শাসকের হাত ধরে। ষষ্ঠ শতকের দ্বিতীয় দশকে রাজ্যটির কেন্দ্রস্থল ছিল বর্তমান বাংলাদেশের গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ার, আর খুব সম্ভবত বিস্তৃত ছিল গঙ্গা নদীর দুই স্রোতধারা অর্থাৎ পদ্মা ভগীরথ নদীর অন্তর্বর্তী ভূভাগের প্রধান অংশে। এই হিসাবে বঙ্গ রাজ্যের সীমানা বর্তমান বাংলাদেশ, ঢাকা, ফরিদপুর, যশোর বৃহত্তর এলাকা এবং বর্তমান ভারত করে জানিয়েছেন। গোপচন্দ্র ছাড়াও ধর্মাতীত সমাচারদের দাদাসিত্য সোনাদিত্য ছিলেন বঙ্গ রাজ্যের 5 জন রাজা। তাদের জারি করা তাম্রশাসন বা মুদ্রা শাসন পাওয়া গেছে। আনুমানিক 525 থেকে 600 সালের মধ্যে এই সকল রাজা বঙ্গের শাসন ক্ষমতা অধিপ্রতিষ্ঠ ছিলেন। গৌড় নামে আরেকটি রাজ্য সত্তার উত্থান ঘটেছিল সপ্তম শতকের শুরুর দিকে রাজা শশাঙ্কের হাত ধরে। গৌড় রাজ্যের রাজধানী ছিল কর্ণ সুবর্ণ। তাহলে গৌড় রাজ্যের রাজধানী ছিল কি? কর্ণ সুবর্ণ, যা এখন বর্তমান ভারতের পশ্চিম বাংলা প্রদেশের মুর্শিদাবাদ জেলায় খুঁজে পাওয়া যাবে। এই গৌড় রাজ্য সত্তার অন্তর্ভুক্ত ছিল বাংলা অঞ্চলের উত্তরাংশ এবং পশ্চিমাংশ বিস্তৃত এক এলাকা, যার মধ্যে ছিল বর্তমান বাংলাদেশের বৃহত্তর রাজশাহী,
বগুড়া, দিনাজপুর এলাকাসহ এবং বর্তমান ভারতের পশ্চিমবঙ্গের উত্তরাংশ এ বিহার অংশবিশেষ। তবে হ্যাঁ, বঙ্গ গড়ের সীমা যে সব সময়